আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটার কিন্তু প্রতিক্রিয়া বাংলাদেশের কেউ দেখাচ্ছে না, অথবা পার্শ্ববর্তী দেশের আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রতি সমর্থন থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের মানুষ সেটা ধর্মীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, ধর্মীয়ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দিস ইজ এই ধরনের বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম। একটা মুক্ত পরিবেশে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত মনে, খোলা মনে আমরা যার যার কথাগুলো বলতে পারছি, সাহস করে বলতে পারছি। এটা হচ্ছে প্রাথমিক একটা, আমাদের মনে করি এই বিগত আন্দোলনের পরে, স্বৈরাচার পতনের পরে যে প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, একটা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন নাগরিক হিসাবে আমার কথাগুলো আমি মুক্ত মনে বলতে পারছি। দ্বিতীয় কথাটি আমি আজকে বলতে হয়, আজকে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, গত কয়েকদিন ধরে ঘটেছে ঘটনাগুলো, এটার পরিপ্রেক্ষিতে যেটা আমি বলতে চাই আনন্দের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন আসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটার কিন্তু প্রতিক্রিয়া বাংলাদেশের কেউ দেখাচ্ছে না, অথবা পার্শ্ববর্তী দেশের আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রতি সমর্থন থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের মানুষ সেটা ধর্মীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, ধর্মীয়ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দিস ইজ এই ধরনের বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম, যে এই দেশে যে বাংলাদেশের সব ধর্মের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী আমাদের যে মনোবাসনা ছিল, আমি মনে করি সেই দিক থেকে আমরা সফল হয়েছি। এখানে অনেক ধরনের প্রেশার ছিল, একজন আইনজীবী মারা গেছেন, আমাদের ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায়, এক একটা সময় এরকম ধরনের প্রচারণা চলছে ভারতের মিডিয়াগুলোতে, এবং ওখানে মাইনরিটি যারা আছে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, আমাকে বলা হয় অনেক সময় যে বাংলাদেশের যেটা হয়, আমাকে বারবার ওখানে জিজ্ঞেস করা হয়, আমি যে বাংলাদেশের যেটা হয় এটা হচ্ছে অ্যাভারেশন, এটা হচ্ছে কি বলে অ্যাভারেশনের বাংলাতে কি জানো, ব্যর্থ হয়। বাংলাদেশের যেটা হয় সেটা ব্যর্থ হয়, আর ওখানে যেটা হয় এটা হচ্ছে নর্মস। তো এটা হচ্ছে ওদের সাথে আমাদের ডিফারেন্সটা। তো কিন্তু এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়, কিন্তু একটা দেশ কত ম্যাচিউর হলে রিয়াকশন করছে না, এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ধরনের একটা ম্যাচিউর চিন্তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো লক্ষ্য। আমরা অ্যাচিভ করেছি এটা, কিন্তু অনেক দেশ সেটা অ্যাচিভ করতে পারে নাই, অনেক বড় দেশও সেটা অ্যাচিভ করতে পারে নাই। তো এটা মনে হয় ভালো। রিফর্মস নিয়ে তো আসলে এত দীর্ঘ আলোচনা, আমি জানি না, এত আলোচনা করা যাবে না এখানে। আমি দু চারটা কথা বলে শেষ করব, আমাকে আবার যেতে হবে আরেকটা অনুষ্ঠানে। সেটা হচ্ছে রিফর্মসটা আসলে কি জন্য, কার জন্য, এটা তো ইম্পর্টেন্ট। একটা স্বাধীন দেশে আমরা যখন রিফর্ম করি, তবে রিফর্মের বেনিফিশিয়ারি কারা, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ প্রধানত, এবং রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, বাংলাদেশকে বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরতে চাই, আর বাংলাদেশের মানুষের যে একটা সিটিজেন হিসেবে তার যে অধিকার, সে অধিকার, সেটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব অধিকারগুলো পরিপূর্ণভাবে একটা নাগরিককে আমরা কিভাবে দিতে পারি,
সেটা আমাদের রাষ্ট্রের তিনটা অঙ্গ আছে, সেটা হচ্ছে আইন বিভাগ আছে, জুডিশিয়ারি আছে, পার্লামেন্ট আছে, আর এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রথমে রিফর্মের প্রথম ধাপটা যেটা আমি মনে করি, এই জায়গাগুলোতে এই তিনটা রাষ্ট্রের যে অঙ্গ আছে, এখানে যে লাইনগুলো যে ড্র করা আছে, এটা ব্লার্ড হয়ে গেছে। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই তিনটা অঙ্গের মধ্যে যে লাইনগুলো ছিল, ডিভাইডিং লাইন, এটা ব্লার্ড করা হয়েছে, অর্থাৎ একাকার হয়ে গেছে। So you have to first address this. You have to make sure এই রাষ্ট্রের তিনটা অঙ্কের মধ্যে যে লাইন ড্র করা আছে, ক্লিয়ারলি ডিভিশন করা আছে, এটা আমাদেরকে প্রথমে এটা নিশ্চিত করতে হবে। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, সংসদ লেজিসলেচারের দায়িত্ব, সংসদের দায়িত্ব যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার প্রোটেক্ট করার যে দায়িত্ব, এক্সিকিউটিভের যে দায়িত্ব, সেটা তারা সঠিকভাবে পালন করছে কিনা। এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ হয়ে গিয়েছিল সবকিছুর মালিক, জুডিশিয়ারির মালিক ওরা, লেজিসলেশনের মালিক ওরা, এক্সিকিউটিভ মালিক হচ্ছে, সব জায়গায় এক জায়গায়। এই জায়গাতে আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করা উচিত। এই তিনটা তিনটা অঙ্গ যে আমাদেরকে সেপারেট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারছি কিনা সংস্কারের মাধ্যমে। সংস্কারের উদ্দেশ্য হতে হবে যে প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল পার্টিসিপেশন রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে, সেই পাচ্ছে কিনা। এবং রাজনীতিক আপনার ইকুয়ালিটি যেটা বলা হয়, সেটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে সে তার নাগরিক যে অধিকার কনস্টিটিউশনে যেটা বলা আছে, সেটা সঠিকভাবে সেই অধিকারগুলো পাচ্ছে কিনা। এবং প্রাইমারিলি সে ভোটাধিকারের মাধ্যমে তার প্রথম অধিকার হচ্ছে ইলেকশন, এবং ভোটাধিকার হচ্ছে এসব বাহক, এটা হচ্ছে গণতন্ত্রের বাহক। এটার মাধ্যমে সে প্রাইমারিলি একটা গভর্নমেন্ট ইলেক্ট করবে যেটা তার কাছে দায়বদ্ধ থাকবে, যেটা তার কাছে জবাবদিহি থাকবে, যেটার অ্যাবসেন্সে গত 15 বছরে একটা দানব সৃষ্টি হয়েছে, একটা ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, একটা স্বৈরাচার সৃষ্টি হয়েছে, যার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। তার তো জনগণের কাছে যেতে হয় নাই, জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। ক্রমান্বয়ে এইটা একটা দানবে পরিণত হয়েছে, একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। সো উই হ্যাভ টু প্রাইমারিলি যে রাজনৈতিক দিকটা আমাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ বাকি অধিকার নিশ্চিত করতে হবে আমাদের রিফর্মসের মধ্যে। এবং আপনারা লক্ষ্য করবেন যে ভোটাধিকার যদি কোনো রেজিম যদি ভোটাধিকার কেড়ে নিয়ে যায়, তাকে কিন্তু ক্ষমতায় থাকার জন্য বাকি অধিকার কিন্তু কেড়ে নিতে হবে, তা নাহলে সে কিন্তু সেখানে থাকতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে কিন্তু মিডিয়ার মার্জেল করতে হবে, গলা টিপে ধরতে হবে, তাকে রাজনৈতিক কর্মসূচিগুলি থাকতে করা যাবে না। দেশের মধ্যে জুডিশিয়ারিকে তার নিজের করায়ত্ত করতে হবে, তার মতো করে চলতে হবে, এক্সিকিউটিভকে তার মতো করে চলতে হবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তার মতো করে চলতে হবে। সুতরাং এই জায়গাটা হচ্ছে, যেহেতু জনগণের অধিকার কেড়ে নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে, তাকে এইসব করা ব্যতীত সে থাকতে পারবে না। সো উই হ্যাভ টু মেক শিওর যে পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই যে সংস্কার কথাগুলো বলা হচ্ছে, আপনি সংস্কারটা আমরা আসলে হাসিনা পরে চলে যাওয়ার পরে বাংলাদেশ কিরকম হবে, এটা তো সকলের মাথায় একটা কাজ করছিল। আমার মনে হয় শুধু রাজনীতিবিদ না, সকলের মাথায় হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, এটা তো একটা চিন্তার বিষয়। এটাকে চিন্তা করে আমরা 6 বছর আগে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে একটা দিয়েছি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ভিশন 2030 দিয়েছে,
যেখানে এই যে দুইটা সংসদের দুইটা চেম্বার হবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। আবার 31 দফা দেওয়া হয়েছে গত 1 বছরের উপরে অধিককাল সময়ে। আমরা 31 দফা দিয়েছি আমাদের 42টা পার্টি, পলিটিক্যাল পার্টি, এনডিএম সহ আমরা কিন্তু উই বার্নড লট অফ মিডনাইট অয়েল। এটা কিন্তু 31 দফা জাস্ট লাইক আমরা এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, কিন্তু আমরা কিন্তু এটার উপর ডিবেট করেছি, এটার উপর হিটেড আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল। কিন্তু আমরা করতে করতে এমন একটা জায়গায় 31 দফা এনেছি যে আমি মনে করি যেটা মোর অর লেস এটা সব সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। এবং এইটার ইমপ্লিমেন্টেশনটা অনেকে মনে করে রাজনীতিবিদরা তো অনেক কিছু ওয়াদা করে থাকে, সংস্কার যখন ক্ষমতায় আসে আসলে এগুলা করে না। কিন্তু কিন্তু আসলে কিন্তু প্রেক্ষাপট বাংলাদেশের ভিন্ন। এই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন প্রজন্মে যে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আগামী দিনে রাজনীতি করতে পারবে আমি মনে করি না।